জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আজ আমাদের দশম ক্লাস। ইতপূর্বে যে 9টি অধ্যায় আমরা পড়েছি তারই ধারাবাহিকতায় আজ দশম অধ্যায়, অর্থাৎ এই কোর্সের আজ শেষ ক্লাস। বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি। আজকের পাঠ বাঙালির সংস্কৃতির ইতিহাস, ধর্ম, দর্শন এবং শিল্পকলা। এই অধ্যায়টি পড়বার আগে একটু স্মরণ করিয়ে নেওয়া দরকার যে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়ে আমরা শুরুতেই বাংলাদেশ অধ্যায়ের 4টি অধ্যায় পড়েছিলাম। এরপরে বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আরো 5টি অধ্যায় পড়ার পরে আজকের অধ্যায়। বাঙালির সংস্কৃতির ইতিহাস, ধর্ম, দর্শন, শিল্পকলা এ বিষয়ে পড়বার আগে আমরা একটু জেনে নেই বাঙালির ইতিহাসে ধর্মের অবস্থান কি। প্রিয় শিক্ষার্থী, সংস্কৃতি বিষয়ক আলোচনাও এক্ষেত্রে প্রয়োজন ছিল, কিন্তু অন্যান্য অনেক অধ্যায়ে আমরা সংস্কৃতি বিষয়ক ধারণাগুলো নিয়েছি। আজ সরাসরি বাঙালির সংস্কৃতির ইতিহাসে ধর্ম চিন্তার যে ইতিহাস, ধর্ম চিন্তা কিভাবে প্রবাহিত হয়েছে তা জানব। বাঙালির সংস্কৃতির ইতিহাস, এই ইতিহাসের ধর্ম, দর্শন এবং শিল্পকলা আজকের পাঠ্য। শুরুতেই চলো আমরা শুরু করি বাঙালির সংস্কৃতির ইতিহাসে ধর্মের অবস্থান কেমন ছিল, অথবা ধর্ম নিয়ে এদেশের মানুষ, এ অঞ্চলের মানুষ কিভাবে ভেবেছে, জীবনযাপনে ধর্মকে কিভাবে সঙ্গী করেছে, আর এই ধর্মের চিন্তা, ধর্মীয় চিন্তা কিভাবেই বা বিবর্তিত হয়েছে, রূপান্তরিত হয়েছে, তারই ইতিহাস জানবো এই অধ্যায়ে। বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ কালে কালে বসবাস করেছে। যুগজীবন শাসন ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে ধর্মের ক্ষেত্রে এসছে বৈচিত্র্য। লৌকিক ধর্ম, নাথ ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম বাঙালির ভাবজগৎকে করেছে আলোড়িত, জীবন প্রবাহে এনেছে নানা পরিবর্তন। ভারতের কোথাও কোথাও লিঙ্গায়ত, শাক্ত, শৈব, রামনামী ইত্যাদি যে কোনো এক দেবতার পূজা প্রচলিত ছিল। শুধু বাঙালিই নয়, অন্যান্য ধর্মের, অন্যান্য বর্ণের, গোত্রের লোকেরাও এ ধরনের পূজায় অংশ নিত। তাই বাঙালি হিন্দু সমাজের বলা হয় পঞ্চপোষক। বাঙালির প্রয়োজনে বাঙালি তাদের বানিয়েছে, গড়েছে, হৃদয়ে ঠাঁই দিয়েছে। এসব দেবতা বৌদ্ধ যুগে বৌদ্ধ নামে, ব্রাহ্মণ্য যুগে ব্রাহ্মণ্য নামে, মুসলমান যুগে মুসলমান নামে চালু ছিল। বাঙালি হিন্দুর কুমির দেবতা, বাঙালি মুসলমানের কালুগাজী, তেমনি হিন্দু ও মুসলমানের বনদেবী, বনবিবি, ওলা দেবী, ওলা বিবি, সত্যনারায়ণ, সত্যপীর প্রভৃতি বাঙালি হিন্দু মুসলমানের দেবতা। বাঙালি মুসলমান যে শতকরা 95 জন হারি, ডোম, বাগদি, চারাল, মুজি থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, তার প্রমাণ হচ্ছে হিন্দুর মধ্যে 19 শতক পর্যন্ত নিম্ন বর্ণের লোকেদের শিক্ষা দীক্ষা না থাকার কথা, তবুও তারা মূলত এই বঙ্গেরই অধিবাসী। এখানে অবস্থানরত শঙ্কর জাতির যে বাঙালি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্র থেকে এলেও পরিশেষে সব ধর্মের, সব বিষয়ের মানুষের মধ্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি গড়ে উঠেছে, তা কখনো ধর্মমাতকে কেন্দ্র করে মানব ধর্মেই রূপান্তরিত হয়েছে।
বাঙালি সংস্কৃতির ইতিহাসে ধর্মের উদ্ভব ও বিকাশ বিষয়ক আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি রাখে। তার মধ্যে যেমন প্রাগৈতিহাসিক যুগে বাঙালির ধর্মীয় ব্যবস্থা, বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে আগত ধর্ম ও দর্শন, প্রাক গুপ্ত যুগের ধর্ম এবং আর্য ধর্মের বিস্তার, জৈন ধর্ম, আজীবিক ধর্ম, বৌদ্ধ ধর্ম। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রয়োজন, কিন্তু আমাদের সময়ের সংক্ষিপ্ততায় ভিন্ন ভিন্ন বিষয়ের বিস্তারিত আলোচনা করা কিছুটা অসম্ভব। তাই শিরোনামার মধ্য দিয়ে এ ধরনের চিন্তাগুলোর একটি ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করছি আমরা। পরবর্তী সময়ে এই বিষয়গুলোর বিস্তারিত বিবরণ তোমাদের বই থেকে দেখে নিতে হবে, অথবা প্রতিটি বিষয় নিয়ে একটি আলাদা আলাদা ক্লাস অনুষ্ঠিত হবে, তবেই সম্ভব এগুলো নিয়ে আলাদা করে কথা বলবার। আর সেখানেই শেষ নয়, এই বিষয়গুলো নিয়ে তোমরা বিভিন্ন বই থেকে বিস্তারিত দেখে নেবে। তারপরেও আমরা যুগের বিবর্তনের সাথে ধর্মীয় চিন্তার কিভাবে বিবর্তন ঘটেছে তার ধারাবাহিকতা তো রাখছি। যেমন পরবর্তীতে গুপ্ত ও গুপ্তোত্তর পর্বে ধর্ম কিভাবে বিবর্তিত হয়েছে তারও আলোচনা এখানে রাখা অব্যাহত রাখা প্রয়োজন। যেমন বৈদিক ধর্ম, পৌরাণিক ধর্ম, বৈষ্ণব ধর্ম, শৈব ধর্ম, সৌর ধর্ম, এগুলো গুপ্ত যুগে বিবর্তিত হয়েছে। তারপরে পাল চন্দ্র পর্বের ধর্ম ও তার বিবর্তন। পাল চন্দ্র পর্বের বাংলাদেশ মহাযান বৌদ্ধ ধর্মের ও শক্তি ধর্মের যে তান্ত্রিক বিবর্তন, সে যে বিভিন্ন গুহাবাসী রহস্যবাদী দেহবাদী ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি, তার বীজ সম্ভবত এই আবর্তের ইতিহাসের মধ্যে নিহিত। পৌরাণিক ব্রাহ্মণ্য জগতের বিস্তার, বৈষ্ণব ধর্মের অবস্থা, শাক্ত ধর্ম, হিন্দু ধর্ম, এই ছিল পাল চন্দ্র পর্বের ধর্ম চিন্তার অন্তর্গত। এরপরে আমরা জানব মধ্যযুগ সহ বাঙালির অন্যান্য ধর্ম। মধ্যযুগে বাঙালির চিন্তার মধ্যে প্রবেশ করেছিল চৈতন্য ধর্ম, নাথ ধর্ম, ইসলাম ধর্ম, ব্রাহ্ম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের অধ্যায়গুলোতে যেভাবে ধর্মচিন্তার বিবর্তন দেখেছিলাম, কিভাবে ধর্মচিন্তা সেভাবেই বিবর্তিত হয়েছে যেভাবে রাজতন্ত্র পরিবর্তিত হয়েছে। যেমন যখন বৌদ্ধ জনগোষ্ঠী, বৌদ্ধ রাজা এদের শাসন করেছে, তখন বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটেছে। যখন হিন্দু ধর্মের রাজা এদেশের শাসন ক্ষমতায় ছিলেন, তখন হিন্দু ধর্মের বিস্তার ঘটেছে। এরপরে মুসলমানরা এদেশে অধিকার করার পরে মুসলমানের ধর্ম বিকাশ লাভ করেছে। তাই বলে কোনটির সাথে কোনটি সাংঘর্ষিক ছিল না এই বঙ্গে। বাঙালি যেমন নানা গ্রহণের বর্জনের মধ্য দিয়ে জীবন পরিচালিত করেছে, তেমনি অন্য ধর্মের প্রতি সম্মান রেখে সেই ধর্মের মানবিক এবং উজ্জ্বলতম দিকগুলো অন্য ধর্ম অনুসরণ না করলেও মেনে নিতে বাধা ছিল না এই বঙ্গে। সুতরাং বাঙালির ধর্ম বলতে বস্তুতপক্ষে যে যে ধর্ম থেকেই আসুক না কেন, তারা তার ধর্মমত, তার বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখেই একই সাথে এই বঙ্গে বসবাস করেছে। এবং প্রতিটি ধর্মের মূল কথা, দর্শন পরস্পর বিরোধী নয়। বস্তুতপক্ষে প্রত্যেক ধর্মের নিজস্ব দর্শন অনুযায়ী বাঙালির জীবন চলেছে। আসছে যখন দর্শনের কথা, প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে বাঙালির দর্শন চিন্তা কেমন ছিল সে বিষয়ে আমরা এবার জানব। আবহমান বাংলার সংস্কৃতি, কৃষ্টি, চিন্তা, চেতনা, মনন সাধনা ও ধর্ম সব মিলিয়েই গড়ে উঠেছে বাঙালির দর্শন। বাংলার প্রাচীন সাহিত্যের নানা পর্বে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে অস্ট্রিক, দ্রাবিড়, আর্য, মঙ্গোলয়েড, ভর্জিনীয়, নেগ্রিটো এবং সেমিটিক ইত্যাদি নানা নরগোষ্ঠী বাংলায় এসে স্থায়ী বসবাস করে তোলে। এদের নানা আদিম আচার বিশ্বাস, ধর্মমত ও পন্থায় বিশ্বাস ছিল। তাদের রক্তধারা ও সাংস্কৃতিক
ধরন ধারণ উপকরণও বহু বিচিত্র ছিল। সে কথা আমি আগেই বলেছি যে বিচিত্র ধর্মবর্ণের সমন্বয়ে যে বাঙালি, তাদের যেমন ধর্মচিন্তা ছিল, সেই ধর্মচিন্তাকে দর্শন চিন্তায় রূপান্তরিত যখন করা হয়, সেটি কোন যুগে কেমন ছিল সেটি আমরা জানার চেষ্টা করছি। প্রাচীন ধর্ম ও দর্শন। এই অঞ্চলে আর্যদের আগমনের পূর্বে যে জাতিগোষ্ঠী বসবাস করত, তাদের মধ্যে অবশ্যই কোনো ধর্ম দর্শন ছিল, তা বলার অপেক্ষা রাখে না। সাংখ্য এবং যোগ এই দুঃশাস্ত্র পদ্ধতি যে অনার্য দর্শন ধর্ম, তা আজকাল কেউ আর অস্বীকার করে না। এই শাস্ত্র অস্ট্রিক এবং বাংলার প্রত্যন্ত অঞ্চলের কিরাত জাতির মনোনুত, তা নিশ্চিত করে বলার উপায় নেই। তবে উভয় গোত্রীয় লোকের মিশ্র মননে যে এর বিকাশ, আর্যোত্তর যুগে যে এর সর্বভারতীয় তথা এশীয় বিস্তার, তা একরকম সুনিশ্চিত। বাঙালির শিব ও ধর্ম ঠাকুর অনার্য মানুষ প্রসূত, তেমনি আদি নাথ ও কিরাত জাতির দান। ভর্চিনীয় নত নথ নাথ থেকেই যে নাথ গৃহীত, তা প্রায় নিশ্চিত। অতএব নিষাদ কিরাত অধ্যুষিত বাংলায় বাঙালির ধর্ম ও সংস্কৃতির ভিত্তি এবং উদ্ভব রহস্য লুকিয়ে আছে এ দুপুত্রের মানুষের বিশ্বাস, সংস্কারে ও ভাষায়। সম্ভবত প্রাগার্য যুগেই সাংখ্য দর্শন ও যোগ পদ্ধতি সর্বভারতীয় বিস্তার লাভ করেছিল। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। ভারতীয় দর্শনে প্রাচীন সম্প্রদায়গুলোকে দুভাগে বিভক্ত করা হয়: এক আস্তিক, দুই নাস্তিক। সাংখ্য, যোগ, ন্যায়, বৈষয়িক, মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন সম্প্রদায়কে আস্তিক, আর চার ভাগ বৌদ্ধ ও জৈন এই তিনটিকে বলা হয় নাস্তিক। নাস্তিক বলতে আমরা সাধারণত তাদেরই বুঝি যারা ঈশ্বর বিশ্বাস করেন, আর নাস্তিক বলতে আমরা বুঝি যারা ঈশ্বরে বিশ্বাস করেন না। ভারতীয় দর্শনে যেসব সম্প্রদায় বেদের প্রাধান্যকে স্বীকার করে গড়ে উঠেছে তাদেরকে আস্তিক বলা হয়, আর যেসব সম্প্রদায় বেদের প্রাধান্য স্বীকার করেনি এবং বেদের উপর নির্ভর করে না, যারা স্বতন্ত্রভাবে দার্শনিক মতবাদ গড়ে তুলতে চেয়েছেন, তাদেরকে নাস্তিক বলা হয়। ভারতবর্ষের দর্শনগুলোকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, এবার আমরা সেগুলোর একটু ধারণা নেব। ক, চারবাক দর্শন। চারবাক দর্শনই বিশুদ্ধ জড়বাদী দর্শন। জড়বাদীরা আত্মা এবং ঈশ্বরে বিশ্বাস করে না। খ, জৈন দর্শন। জৈন দর্শন অতি প্রাচীন দর্শন। এই দর্শনের আবির্ভাব হয় প্রাগৈতিহাসিক যুগে। জৈন বস্তু স্বাতন্ত্র্যবাদী, যেহেতু জৈনগণ বাহ্য জগতের সত্তা স্বীকার করেন, এটি আবার বহুত্ববাদী, তাই জৈনগণ একাধিক সত্তায় বিশ্বাসী, বেদে বিশ্বাসী বলেই জৈন দর্শনকে নাস্তিক দর্শন এবং ঈশ্বরের অবিশ্বাসী বলে নিরীশ্বরবাদী দর্শনও বলা হয়। বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন গৌতম বুদ্ধের বাণী ও উপদেশের উপর ভিত্তি করে জগৎ ও জীবন সম্পর্কে যে মতবাদ গড়ে উঠেছে, সেই মতবাদই বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ কঠোর তপস্যার ফলে চারটি সত্যের সন্ধান পান। এগুলো হচ্ছে: দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখের নিবৃত্তির পন্থাও আছে। এরপর হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। ভারতীয় দর্শনগুলোর মধ্যে এটি প্রাচীনতম। সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন। এই দর্শনে পুরুষ এবং প্রকৃতি এই দুই মূল তত্ত্বকে স্বীকার করা হয়েছে। এরপর হচ্ছে যোগ দর্শন। মহর্ষি পতঞ্জলি হলেন যোগ দর্শনের প্রবর্তক। সাংখ্য এবং যোগ সমপর্যায়ের দর্শন। যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রবর্তক মহর্ষি গৌতম, তার আর এক নাম অক্ষপথ। ন্যায় দর্শন বেদে বিশ্বাসী। বৈশেষিক দর্শন। মহর্ষি কনাদ বৈশেষিক দর্শনের উদ্ভাবক। ন্যায় দর্শনের সাথে বৈশেষিক দর্শনের বহুলাংশে মিল আছে বলে বৈশেষিক দর্শনকে ন্যায় দর্শনের সমান্তরাল বলা হয়। মীমাংসা দর্শন। মহর্ষি জৈমিনী মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। বেদের দুই ভাগ, এক ভাগের নাম পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড, আর এক ভাগের নাম উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ড। বেদান্ত দর্শন। মহর্ষি বেদনারায়ণ বেদান্ত দর্শনের উদ্ভাবক। উপনিষদকে কেন্দ্র করে বেদান্ত দর্শন গড়ে উঠেছিল। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে জানলাম ভারতীয় দর্শনের
বিভিন্ন ধারা বিষয়ে এবার জানবো প্রাচীন ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য কি ছিল। প্রাচীন ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের সমগ্র তত্ত্বকেই বোঝায়। তত্ত্ব চিন্তার দ্বারা এই অঞ্চলের মানুষ কিভাবে প্রভাবিত হয়েছে সে কথাই প্রাচীন ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্য। এই দর্শন পৃথিবীর প্রাচীনতম দর্শন সমূহের অন্যতম। এর দ্বারা সুদূর বৈদিক যুগ হতে অবিরাম ও অবিচ্ছিন্ন গতিতে প্রবাহিত দর্শন ধারা আজও প্রবাহিত। প্রাচীন ভারতীয় দর্শনের প্রভাব অন্যান্য দর্শনের উপরও পড়েছে। গ্রিক দার্শনিক পিথাগোরাস পুনর্জন্ম, অহিংসা প্রভৃতি সম্পর্কে যে ধারণা পোষণ করতেন তাতে ভারতীয় দর্শনের প্রভাব আছে এবং সুফি সম্প্রদায়ের ওপরও এর প্রভাব সুস্পষ্ট। প্রাচীন ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষের সমগ্র চিন্তা তত্ত্বকেই বোঝায়। এই দর্শন পৃথিবীর প্রাচীনতম দর্শন সমূহের মধ্যে অন্যতম। এর ধারা সুদূর বৈদিক যুগ পর্যন্ত অবিরাম অবিচ্ছিন্ন গতিতে প্রবাহিত। বিভিন্ন দর্শনে বাঙালির জীবন কিভাবে প্রভাবিত হয়েছে এবার সে কথাই জানব। বাংলা অঞ্চলের বিপুল গ্রামীণ মানুষ তাদের লোকায়ত দর্শন কাণ্ড এর সাধনাতে জাত যে বিশ্ব দীক্ষা দীর্ঘ সময় ধরে গড়ে তুলেছিল, সময়ের বিবর্তনের সাথে কেন্দ্রীয় রাজশক্তির পৃষ্ঠপোষকতা আশ্রিত শাস্ত্রীয় ধর্মের অনড় চিন্তা চেতনা এবং উত্তর ভারতীয় মুসলিম অভিজাত সংস্কৃতির দ্বন্দ্ব ও ভিন্নতা এবং পরে ঔপনিবেশিক প্রতিকূল শাসনের প্রভাবে তা পরিবর্তিত হতে শুরু করে। এবং সেই প্রভাব কেমন করে বিস্তার লাভ করে তা জানবো এবার। বাঙালির গ্রামকেন্দ্রিক জীবন ও দর্শন। বাঙালির ইতিহাসের আদি পর্ব থেকে শুরু করে বহুলাংশে এখনো বাঙালির জীবন প্রধানত গ্রামকেন্দ্রিক এবং বাঙালির সভ্যতা সংস্কৃতি ও দর্শন গ্রামীণ। বাঙালি দর্শনে দেবীর প্রাধান্য। বাঙালি হিন্দু সমাজের বিচিত্র ধর্মানুষ্ঠানের গভীর একটু দৃষ্টিপাত করলেই দেখা যাবে এদেশে দেবতার চেয়ে দেবীর সমাদর ও প্রতিষ্ঠা এবং বিশ্বাস অনেকটা বেশি। বাঙালির হৃদয়ে আবেগ ও ইন্দ্রিয়ালুতা। বাঙালি দর্শনের হৃদয়ে এবং ইন্দ্রিয়ালুতা একটি বিশেষ স্থান দখল করে আছে। বাঙালির প্রতিমা শিল্পী এবং দেবদেবীর রূপকল্পনায় এ একটি বিশেষ নজরে আসে। মধ্যযুগের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সহজিয়া সাধনায়, বাউলদের সাধনায় যে বিশুদ্ধ ভক্তিরস ও হৃদয়াবেগের প্রসার তার সূচনা দেখা গিয়েছিল আদি পর্বেই। এটা শুধু বৌদ্ধ সহজজানি ও বজ্রযানীর মধ্যেই নয়, তান্ত্রিক সাধনার মধ্যেও নয়, বৈষ্ণব সাধনায়ও ঘটেছিল। বৈষ্ণব ধর্মে সহজিয়া সাধনায়, বাউলদের সাধনায় যে বিশুদ্ধ ভক্তিরস ও হৃদয় আবেগের প্রসার তার সূচনা দেখা গিয়েছিল আদি পর্বেই। এটি শুধু বৌদ্ধ বজ্রযানী ও সহজযানীদের মধ্যেই নয়, তান্ত্রিক শক্তি সাধনার মধ্যেই নয়, বৈষ্ণব সাধনায় আর ঘটে। মানবতার প্রতি বাঙালির শ্রদ্ধা ও অনুরাগ। যে হৃদয়াবেগ ও ইন্দ্রিয়ানুতা দর্শনে বাঙালি হৃদয়ে ধারণ করে আছে তার রূপান্তর পাওয়া যায় মানবতার প্রতি প্রাচীন বাঙালির শ্রদ্ধা ও অনুরাগে। বাঙালির বৈরাগ্য বিমুখ দর্শন। উদার মানবতার অন্যতম দিকই হচ্ছে প্রাচীন বাঙালির ঐহিক বস্তুনিষ্ঠা, মানবদেহের প্রতি এবং দেহাশ্রয়ী কায়া সাধনার প্রতি অপরিমেয় অনুরাগ, সাংসারিক জীবনের দৈনন্দিন মুহূর্তের এবং পরিবার বন্ধনের প্রতি সুনিবিড় আকর্ষণ, রূপ ও রসের প্রতি তার গভীর আসক্তি। বিভিন্ন বিষয়ে বাঙালির অরুচি। অরূপের ধ্যান এবং বিশুদ্ধ জ্ঞানময় অধ্যাত্ম সাধনায় বাঙালি চিত্ত বরাবরই শিথিল। বাঙালি তার ধ্যানের দেবতাকে পেতে চেয়েছে রূপের রসে মণ্ডিত করে, অর্থাৎ বোধ ও অনুভবের পথে। আধুনিক বাঙালির জীবন দর্শন। আধুনিক বাঙালির জীবন দর্শন বিষয়ে জানতে গেলে আমাদের সংক্ষেপে যে কটি বিষয় জানা দরকার।
অর্থাৎ আধুনিক যুগে বাঙালি কিভাবে দর্শন চিন্তা করেছে তাকে আমরা এবার জানব। ধর্মনিরপেক্ষ দর্শনের সৃষ্টি। সাংস্কৃতিক সমন্বয়বাদিতার ফলে বাঙালি জাতির অসাধারণ গ্রহণ ক্ষমতা, পরম সহিষ্ণুতা এবং বাস্তব জীবনযাত্রার প্রয়োজনে মত পথ বিশ্বাসের ছাড় দিয়ে সমন্বয়বাদী জীবনধারা গড়ে তোলার আশ্চর্য ক্ষমতা লক্ষ্য করা যায়। সুফিবাদের প্রসার। হিন্দু ও মুসলমান সংস্কৃতির মিশ্রণে দেখা যায় আরো একটি প্রচলিত বিশ্বাসের ক্ষেত্রে মিশ্র সংস্কৃতি বা দর্শনের উদ্ভব। বাংলায় সুফি ও আরব বণিকদের আগমনের ফলে বাঙালির সমাজ সংস্কৃতি দর্শন এমনই প্রভাবিত হয় যে এর ফলে একটি মিশ্র বাঙালি সংস্কৃতি ও দর্শনের সূচনা ঘটে, যার আকৃতি ও বৈশিষ্ট্য প্রকৃতিগতভাবে ভারতের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। ভাববাদের প্রসার। ইসলামের সাথে পরিচয়ের ফলে দাক্ষিণাত্যে ও উত্তরাপথে যেভাবে একেশ্বরবাদ জ্ঞানবাদের, মায়াবাদের ও ভক্তিবাদের বাহন হয়ে শাস্ত্রে, সমাজে, মনমননে একাধারে ভাঙা করার আলোড়ন সৃষ্টি করেছিল, তুর্কি বিজয়ের ফলে বাংলাদেশে বাঙালি দর্শনও তেমনি ভাব বিপ্লব আর সামাজিক উপবিপ্লব দেখা দিয়েছিল। জীবন রহস্যের আধিক্য। ধর্মীয় সহনশীলতার কারণে অনুপ্রবেশকারী বিভিন্ন ধর্মমত ও অঞ্চলে স্থায়ী হয়নি। প্রেমবাদ দর্শনের প্রসার। বিভিন্ন ধর্মীয় শাসক গোষ্ঠী মানুষের সামাজিক এবং সামগ্রিক প্রভাবে এদেশের মানুষের মনোজগতে যে ভাব বিপ্লব ঘটেছিল তার প্রসূন জ্ঞান, মায়াবাদ, ভক্তি ধর্ম, সন্ত ধর্ম ও বাঙালির গৌড়ীয় প্রেম ধর্ম। বিভিন্ন ধর্ম দর্শনের বাঙালিকরণ। বহিরাগত বৌদ্ধ, ব্রাহ্মণ্য, ইসলাম প্রভৃতি ধর্ম ও দর্শন বাঙালির কাছে কখনো স্বরূপে প্রতিষ্ঠিত হয়নি। বাঙালির বিদেশি ধর্ম দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে বটে, কিন্তু সব ধর্ম ও দর্শন বাঙালি তার নিজের মতো করে গড়ে তুলে গ্রহণ করেছে। জৈন, বৌদ্ধ, ব্রাহ্মণ্য ও ইসলামকে বাঙালি আপন রূপ দিয়েছেন সমহিমায়। বাঙালির নিজস্ব সত্তার মাঝেই তার নিজ নিজ ধর্ম দর্শন তৈরি করেছে, আর সে দর্শনই হচ্ছে বাঙালিয়ানা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম বাঙালির দর্শন চিন্তা। এবারে আমরা যাব বাঙালির সংস্কৃতির ইতিহাসে শিল্পকলা প্রসঙ্গে। শিল্পকলা বিষয়টি ব্যাপক। শিল্পকলার ইতিহাস, শিল্পকলার যে নন্দনতাত্ত্বিক চেতনা তা এই বাংলায় বিচিত্র রূপে প্রকাশ পেয়েছে। আমরা মাত্র কয়েকটি ধারায় বা শিল্পকলার মোটামুটি কয়েকটি বিষয়ে এখানে আলোচনা করব। প্রতিটি শিল্পের শাখার রয়েছে নিজস্ব পথ এবং মত। তবে কথা একটি, এই বঙ্গে বসবাসরত বাঙালি তার শিল্পকলার চিন্তাকে কিভাবে এগিয়ে নিয়েছে, কি রূপে প্রকাশ করেছে, তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়তো এখানে থাকবে না, কিন্তু নমুনা থাকবে। প্রথমে আমরা বাঙালির জীবনের ইতিহাস, বাংলায় বসবাসরত মানুষের ইতিহাস থেকে যেটুকু জানবো সেটুকু হলো এই বাংলার মানুষ প্রধানত গ্রাম কেন্দ্রিক। তাই এখানে লোকায়ত শিল্পের যে বিস্তার সেটি প্রধান, আর তাকে কেন্দ্র করে নগর সভ্যতারও যে বিস্তার তারও ইতিহাস অতি প্রাচীন। আমরা তবুও এই আলোচনায় মোটামুটি ভাবে লোকায়ত শিল্প, প্রাচীন স্থাপত্য, চিত্রশিল্প, পাল যুগের শিল্পকলা, আদিম বাঙালি নৃত্যগীতি এবং বাংলা অঞ্চলে যে শিল্পের বিকাশ ঘটেছিল তার আলোচনায় যাব। প্রথমে লোকায়ত শিল্পের আলোচনা। বাংলার লোকশিল্পের ঐতিহ্য। বাংলার লোকশিল্প হাজার হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করে সমৃদ্ধি লাভ করেছে।
নাগরিক সংস্কৃতিতে যেভাবে পরিবর্তনের হাওয়া লেগেছে, কালে কালে বাংলার লোকশিল্প সেভাবে পরিবর্তনের ছোঁয়া লাগেনি, বরং লোকশিল্পের অনেক ঐতিহ্য নাগরিক সংস্কৃতির সাথে মিশে গেছে। এ প্রসঙ্গে গোলাম মুর্শিদের একটি মতামত, নাগরিক শিল্পে অন্যান্য এলাকা এমনকি বিদেশ থেকে আসা লোকেদের প্রভাব পড়েছে আদান প্রদানের ফলে, তাই তাতে বৈদগ্ধ্য ও বৈচিত্র্য এসছে। কিন্তু বঙ্গদেশের গ্রামে গ্রামে যে লোকশিল্প তৈরি হয়েছে তাতে মূল বৈশিষ্ট্য অনেকটাই বজায় থেকেছে। এ প্রসঙ্গে আমরা জানবো লোকশিল্পের উদ্ভব বিষয়ে। ব্যক্তির নিত্যদিনের প্রয়োজন মেটানোর তাগিদ থেকেই লোকশিল্পের উদ্ভব ঘটেছে। রান্নার প্রয়োজনে, জিনিসপত্র সংরক্ষণের জন্য দরকার হাঁড়ি, ঘট, কলসি, বাসন-কোসন প্রভৃতি। সেই প্রয়োজন মেটাবার জন্য সাধারণ মানুষ মাটি দিয়ে এসব তৈরি করতে শুরু করে। পরবর্তীতে এক শ্রেণীর মানুষ এতে বিশেষ দক্ষতা অর্জন করেছে। বিশেষ করে কয়েক পুরুষ ধরে এ কাজ করার ফলে সেটি তাদের পেশায় পরিণত হয়ে গেছে এবং বংশগত পেশা। এক শ্রেণীর লোক এগুলো তৈরির পর রং দিয়ে, ছবি এবং নকশাকে আরো আকর্ষণীয় করে তোলে। এভাবেই ব্যক্তিগত প্রয়োজন থেকে ক্রমে হয়ে ওঠে বাংলার লোকশিল্পের অন্যতম উপাদান মৃৎশিল্প। এরপর বাঁশ, বেত, লোহা, কাঠ, সুতা সহ নানা উপকরণ দিয়ে গড়ে উঠতে থাকে বাংলার বিশাল লোকশিল্পের ভান্ডার। বাংলা লোক বাংলার লোকশিল্পের অন্যতম একটি শাখা হলো মৃৎশিল্প। এই মৃৎশিল্প উপমহাদেশের পোড়ামাটির শিল্পকর্মে শিরোনামে আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো কি করে এখানে মৃৎশিল্পের বিকাশ ঘটেছে। লোকশিল্পের সমৃদ্ধ উপাদান তৈরি হয়েছে মাটি দিয়ে। নিরক্ষর দক্ষ কারিগরেরা কাদামাটি দিয়ে তৈরি করে বিচিত্র উপকরণ, মাটির হাঁড়ি, কলসি, পাত্র, বদনা, পুতুল, ছাঁচ, বিভিন্ন জীবজন্তু, ফল, ফুল প্রভৃতি। সুপ্রাচীন কাল থেকেই মানুষ তার শৈল্পিক চেতনা প্রকাশের জন্য চারপাশ থেকে নানা ধরনের উপাদান ব্যবহার করেছে। এর মধ্যে সবচেয়ে সহজলভ্য ছিল কাদামাটি। কাদামাটির ঢেলা দিয়ে শিল্পী আপন মনের মাধুরী মিশিয়ে নির্মাণ করেছে বিভিন্ন শিল্প উপাদান। এগুলো রোদে শুকিয়ে আগুনে পুড়ে দীর্ঘস্থায়ী করেছে। এই পোড়ামাটির শিল্পকর্ম হচ্ছে মানব সম্প্রদায়ের আদিমতম শিল্প নিদর্শন। ভারতীয় উপমহাদেশে পোড়ামাটির শিল্পের ধারা সেই নব্যপ্রস্তর যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত বয়ে এনেছে নানা পরিবর্তন। উপমহাদেশে পোড়ামাটির শিল্পচর্চাকে বিভিন্ন পর্বে ভাগ করা যায়। পোড়ামাটির তৈরি শিল্পকর্মের সূচনা পর্ব হলো ভারতীয় উপমহাদেশের মাটির তৈরি নিদর্শনের প্রথম প্রচলন ঘটে মেহেরগড়ে। এখানে খ্রিস্টপূর্ব ৬০০০ থেকে ৫০০০ বছর পূর্বে নব্যপ্রস্তর যুগের ৫টি মাটির তৈরি মনুষ্য ও পশু মূর্তি আবিষ্কৃত হয়েছে। এটি আমরা পেয়েছি প্রাচীন বাংলার পোড়ামাটির শিল্প পুস্তকে। এরপরে মাটি তৈরি যে শিল্পকর্ম তার বিস্তার নিয়ে এখানে আলোচনা আমরা করছি না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইয়ের নাম দেওয়া আছে বা বিভিন্ন শিল্পের ইতিহাস সংক্রান্ত বইয়ে এই বিষয়ে বিস্তারিত পাবে। কাঠের তৈরি লোকশিল্প। বাংলার লোকশিল্পে কাঠের ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত। কাঠের তৈরি উপকরণের মধ্যে রয়েছে খুঁটি, দরজা, জানালা, চৌকাঠ, জালর, খড়খড়ি, বেড়া, চালের বাতা, সিন্দুক, পালকি, চেয়ার, টেবিল, বেঞ্চ, সোফা, আলমারি, আলনা প্রভৃতি। বাঁশ, বেত ও শোলার লোকশিল্প। বাঁশ, বেত ও শোলার তৈরি উপকরণ বাংলার লোকশিল্পের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। কেবল বাঁশি তৈরির কাজেই বাঁশ ব্যবহৃত হয়নি, বাঙালির নিত্যদিনের নানা প্রয়োজন মিটিয়েছে এই বাঁশ। পাট ও সুতার তৈরি লোকশিল্প। বাংলায় পাটের চাষ অতীত কাল থেকে প্রচলিত। এই পাট দিয়ে দড়ি কিংবা চট তৈরি ছাড়াও নানা রকম বস্ত্র তৈরি হয়েছে। পাট ও তুলা মিশিয়ে একরকম বস্ত্র তৈরির জন্য বঙ্গদেশ সারা পৃথিবীতে সুপরিচিত ছিল সেই প্রাচীন কাল থেকে। হাতির দাঁত ও শঙ্খের তৈরি লোকশিল্প। বাংলায় হাতির দাঁতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস প্রচলিত ছিল।
বঙ্গদেশে প্রাচীন কাল থেকে হাতের দাঁতের তৈরি লোকশিল্পের ব্যবহার ছিল। ধাতু নির্মিত লোকশিল্প। বঙ্গদেশে বিভিন্ন নির্মিত লোকশিল্পের পরিচয় পাওয়া যায়। পিতল, লোহা, কাঁসা, তামা, রূপা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি জিনিসের ব্যাপক ব্যবহার ছিল বাংলার ঘরে ঘরে। লোহার তৈরি বটি, দা, কাঁচি, কাঁসার বাসনকোসন, পিতলের বাসনকোসন প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো। এবার আমরা জানব বাংলার স্থাপত্য শিল্প বিষয়ে। বাংলার স্থাপত্য শিল্প অতি সমৃদ্ধ, তবে প্রাচীনকালের স্থাপত্য নিদর্শন অধিকাংশই ধ্বংস হওয়ায় তার যথাযথ ইতিহাস জানা যায় না। প্রাচীন যুগের প্রাসাদ, স্তূপ, মন্দির, বিহার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে কিংবা কালের অতল গহ্বরে হারিয়ে গেছে। বিভিন্ন পরিব্রাজকের বিবরণ, প্রাচীন শিলালিপি এবং তাম্রশাসন থেকে জানা যায় প্রাচীনকালে নানা কারুকার্য খচিত অনেক প্রাসাদ, মন্দির, বিহার ও স্তূপ ছিল। প্রাচীন প্রশস্তিকারগণ উচ্ছ্বসিত ভাষায় সেসব আকাশচুম্বী মন্দির ভূভূষণ, কুল পর্বত সদৃশ এবং সূর্যের গতিরোধকারী বলে বর্ণনা করেছেন। বর্তমানে তার চিহ্ন মাত্র নেই। দ্বাদশ শতাব্দীতে সন্ধ্যাকার মন্দির, বরেন্দ্রভূমিতে পাংশু প্রাসাদ, মহাবিহার এবং স্বর্ণখচিত হরমোহ মন্দির দেখেছিলেন। সেগুলো সবই কালের গর্ভে বিলীন হয়ে গেছে। এজন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন, বাংলার স্থাপত্য শিল্পের কীর্তি আছে কিন্তু নিদর্শন নাই। দৈনন্দিন জীবনে ব্যবহারিক স্থাপত্য কীর্তি। বহুকাল ধরে বাংলার ধনী গরিব নির্বিশেষে ব্যবহার করে আসছে খড়, বাঁশ, ছন, নলখাগড়া, মাটির প্রভৃতি তৈরি দোচালা এবং চারচালা ঘর। প্রাচীন ও মধ্যযুগের এসব নিদর্শনের প্রমাণ পাওয়া যায় মুসলিম রাজত্বকালে বিভিন্ন প্রত্নতত্ত্ব থেকে। ধর্মীয় স্থাপত্য কীর্তি। ধর্মের প্রয়োজনে বাংলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অনেক স্থাপত্য কীর্তি। অস্থায়ী উপাদানে নির্মিত অনেক ধর্মীয় ইমারত ধ্বংস হয়ে গেছে। পথের পাশে, খোলা আকাশের নিচে, গাছতলায় এবং গৃহস্থের গৃহে অসংখ্য লৌকিক দেবদেবীর পূজা হতো। স্থায়ী উপাদানে তৈরি অনেক বিহার, মন্দির ও স্তূপ আজও টিকে আছে। বাংলার স্থাপত্য কীর্তিতে বিহারের অবস্থান। ধর্মীয় স্থাপত্যের মধ্যে প্রথমেই আসে বিহার। বৌদ্ধ ধর্মের সাথে প্রায় অবিচ্ছিন্নভাবে সম্পর্কিত বিহারগুলি ছিল প্রধানত ভিক্ষুদের বাসগৃহ। চীনা পরিব্রাজকের বিবরণ থেকে জানা যায় কর্ণ সুবর্ণ, বৌদ্ধবর্ধন, পুণ্ড্রবর্ধন ও সমতট অঞ্চলে অসংখ্য বিহারের অস্তিত্ব ছিল। যেমন কেন্দ্রীয় মন্দিরবিহীন একক শ্রেণীর বিহার, একাধিক বিহার মন্দিরের সমন্বয়ে গঠিত যৌথ শ্রেণী বিহার, কেন্দ্রীয় মন্দিরের সাথে সমন্বিত একক বিহার। স্থাপত্য কীর্তি স্তূপ। বাংলার প্রাচীন স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন স্তূপ। বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্তূপ নির্মাণের রীতিকে গ্রহণ করেছে পূজার্চনায় এবং ধর্মীয় ও সামাজিক জীবনে ব্যাপকভাবে এই রীতি বিশিষ্টতা দান করেছে। বৌদ্ধ অধ্যুষিত অঞ্চলে প্রথম দিকে স্তূপের গঠন ছিল খুবই সাদামাটা। স্থাপত্য কীর্তির মন্দির। এদেশে বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে অসংখ্য মন্দির। স্থাপত্য নিদর্শনের মধ্যে মন্দিরের স্থান শীর্ষে। বাংলার আদি যুগের বেশিরভাগ মন্দির ধ্বংস হয়ে গেছে। তবুও নির্মাণ শৈলীর দিক থেকে এই মন্দিরগুলোকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়: ভদ্র বা পীর দেউল, রেখা বা শিখর দেউল, স্তূপ শীর্ষ পীর বা ভদ্র দেউল এবং শীর্ষ শেখর পীর বা ভদ্র দেউল। এরপরে আমরা জানবো মুসলিম স্থাপত্য কীর্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবার চেষ্টা করো। এদেশে রাজনৈতিক শাসন পরিবর্তনের সাথে সাথে এসে বহু জাতি এবং ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের রাজনৈতিক শাসন। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে কোনো শিল্পেই তার ছাপ রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা বাংলায় মুসলমান শাসনের পরে যে সব স্থাপত্য কীর্তি আজ স্মরণ করছি সেগুলোর কথা এখন আমরা জানবো।
ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে মুসলিম স্থাপত্য কীর্তি। হিন্দু রাজাদের অবসান হলে হিন্দু বৌদ্ধ যুগের শৈল্পিক ঐতিহ্যে কিছুটা ভাটা পড়ে। মুসলমানদের স্থাপত্যে হিন্দু যুগের প্রভাব বিভিন্নভাবে পড়েছে, তবে বহু শতাব্দীর পরীক্ষিত রীতি উন্নত নির্মাণশৈলী মুসলমানরা নিয়ে এসেছিল মধ্য এশিয়া, ইরান ও পশ্চিম এশিয়া থেকে। এই ছিল স্থাপত্য শিল্পের সংক্ষিপ্ত ধারণা। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা জানব বাংলার চিত্রশিল্প বিষয়ে। মানুষ সৌন্দর্য প্রিয়, মনের বিচিত্র ভাবনাকে দৃষ্টিনন্দন করে প্রকাশ করতে সে নানা কিছুর আশ্রয় গ্রহণ করে, এমনকি নিজের জীবনের সাথে সম্পৃক্ত নানা বিষয় ও পারিপার্শ্বিকতাকে সে রেখায় রঙে প্রকাশ করে। আদিকালের মানুষ পর্বতের গুহায় প্রস্তর ফলকে তার বিচিত্র ভাবনাকে ফুটিয়ে তুলেছে। কিভাবে ফুটিয়ে তুলেছে, তার সূচনা পর্ব কেমন ছিল, এবার আমরা জানবো বাংলার চিত্রশিল্প সূচনা পর্ব এই আলোচনার সাপেক্ষে। প্রাচীন বাংলার চিত্রশিল্পের প্রাচীনতম নিদর্শনগুলো যা পাওয়া গেছে তা একাদশ ও দ্বাদশ শতকের বিভিন্ন পাণ্ডুলিপির চিত্র, যেগুলো তালপাতা ও কাগজে লেখা পুঁথির উপর সৌন্দর্য বৃদ্ধির জন্য আঁকা ছিল। ছবিগুলো স্বল্পায়িত হলেও তার রেখা সূক্ষ্ম, তীক্ষ্ণগতি এবং ঘন কারুকার্য এবং গভীর ভাবনা কল্পনার ইঙ্গিত আছে তাতে। নিহার রঞ্জন রায়ের মতে, আয়তন ক্ষুদ্র ও হওয়া সত্ত্বেও এই পাণ্ডুলিপি চিত্রগুলোর ভাবনা কল্পনায় আকাশ বিস্তৃত ও গভীর, পরিকল্পনা ও রেখায় ঢৌল ও বিস্তার দীর্ঘায়িত, রঙের বিন্যাস মণ্ডন প্রশাস্তায়িত। কি ছিল এই সৃষ্টির উদ্দেশ্য, সে বিষয়ে আমরা যখন আগ্রহী হই আমরা দেখতে পাই মহাযান, বজ্রযান, তন্ত্রাযান সম্প্রদায়ের দেবদেবী প্রধানত বাংলার সেকালের চিত্রশিল্পে স্থান পেয়েছে। যদিও অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় পুঁথির বিষয়বস্তু ও চিত্রের সম্পর্ক নেই। অনেক গবেষক মনে করেন চিত্রগুলো আঁকার উদ্দেশ্য ছিল ধ্যানযোগ সিদ্ধির উপায় লাভ। মূলত ভক্তি আর সাধনা বৃদ্ধিই ছিল চিত্রগুলোর অঙ্কনের প্রধান উদ্দেশ্য। চিত্রিত পুঁথিগুলোর বিষয়বস্তু বৌদ্ধ তন্ত্রের অন্তর্ভুক্ত। এ পুঁথিগুলোর স্পষ্ট উদ্দেশ্য বিভিন্ন তান্ত্রিক দেবীর সান্নিধ্যে উপস্থিত হতে সাধককে সাহায্য করা। এবার আমরা জানব চিত্রশিল্পে মধ্যযুগীয় রীতির আবির্ভাব। বাংলার চিত্রশিল্পে মধ্যযুগীয় রীতির আবির্ভাব লক্ষ্য করা যায় মহিপালের পঞ্চম রাজ্যাঙ্কে অঙ্কিত অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা গ্রন্থের চিত্রগুলোতে। চিত্রগুলোতে বর্ণ বর্তনা এ রেখা বর্তনা নেই বললেই চলে। এতে মধ্যযুগীয় যেসব বৈশিষ্ট্য দেখা যায় তা হলো দণ্ডায়মান বুদ্ধের কাস্তের আকৃতির চেহারা, দেহভঙ্গিতে প্রায় ঠিকরে পড়া একটি চোখ, দৃঢ় ভগ্ন ও কুটিল রেখার ব্যবহার এবং দ্বিমাত্রিক সমতলে তাল হালকা রঙের প্রলেপ। মহিপালের পঞ্চম রাজ্যাঙ্কে অঙ্কিত চিত্রে দেবদেবীর মূর্তি তেমন একটা নেই, থাকলেও তারা অপ্রধান দেবদেবী। ছবিগুলোতে অঙ্কিত হয়েছে বুদ্ধের জীবনের ঘটনা। এ জাতীয় ঘটনা প্রধান চিত্রে বরাবরই মধ্যযুগীয় রীতি লক্ষ্য করা গেছে। বাংলার চিত্রশিল্পের ক্ষয়িষ্ণু যুগ। যেমন ছিল বিস্তার, যেমন ছিল বিন্যাস, যেমন ছিল সৌন্দর্য, যুগে যুগে কালে কালে সবকিছুরই বিনাশ হয়েছে কিংবা রূপান্তর ঘটেছে। আমরা বাংলার চিত্রশিল্পেও সেই রকম উত্থান পতনের ইতিহাস দেখব। সেটি এখানে বলা হয়েছে বাংলার চিত্রশিল্পের ক্ষয়িষ্ণু যুগ প্রসঙ্গে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ফলে চিত্রশিল্পে অবক্ষয় ও ক্ষয়িষ্ণু যুগের সূচনা হয়। মুসলিম বিজয়ের সাথে সাথে আরো বহুবিধ কারণ যুক্ত হয়ে বাংলার চিত্রশিল্পে ক্ষয়িষ্ণুতা এনেছিল। পাল যুগের বৌদ্ধ শিল্পকলার প্রয়োজন সীমিত ছিল সেকালের মন্দির বিহারগুলোর মধ্যে। চিত্রকরদের অনুপ্রেরণার উৎস ছিল ক্ষয়িষ্ণু বৌদ্ধ ধর্ম। বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়ের বিভিন্ন দেবদেবীকে তাদের বিভিন্ন আসন ও মুদ্রা সহ চিত্রগুলো অঙ্কন করা হয়েছে। এরপরে আমরা আসব
নৃত্য ধারায়, অর্থাৎ বাংলা নৃত্য কিভাবে বিকশিত হয়েছে। নৃত্য হচ্ছে স্থিতি এবং লয়ের সবচেয়ে পুরাতন ভঙ্গি। মানব সভ্যতার সূচনা লগ্নে মানুষ নানা ভঙ্গিমা, আকার, ইঙ্গিত এবং ইশারার মাধ্যমে একে অপরের সাথে ভাব বিনিময় করত। সেজন্য নৃত্য বিশারদগণ মনে করেন মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে নৃত্যের স্থান অতি প্রাচীন। বাঙালির নৃত্যের ইতিহাস বেশ পুরনো। কোমো বাঙালির মধ্যে যে নৃত্য প্রচলিত ছিল তার দৃষ্টান্ত পাওয়া যায় বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর মধ্যে। বিহারঞ্জন রায় লিখেছেন, আজিকার সাঁওতাল, কোল, মুন্ডা, শবর, গারো, খাসিয়া, কোঁচ প্রভৃতির মধ্যে যে সুর ও তালের গান শোনা যায়, নাচ দেখা যায়, সেই সব সুর ও তাল, নাচের ভঙ্গি প্রভৃতির মধ্যেও সুপ্রাচীন কোমো বাঙালির নৃত্যগীতের ধারা বহমান। সে সম্বন্ধেও সন্দেহের অবকাশ কম। এই ছিল নৃত্য সম্পর্কিত সামান্য ধারণা। প্রিয় শিক্ষার্থী, নৃত্য একটি আলাদা বিষয়। সে বিষয়ে বিস্তারিত জানবার জন্য সংশ্লিষ্ট বিষয়ের বইপত্র পড়লেই হবে। সঙ্গীত। সঙ্গীত বলতেই যে সুরের ধারা, তা বাঙালির জীবনে যুগে যুগে কালে কালে বহমান। প্রিয় শিক্ষার্থী, যেমন এদেশের মানুষের ইতিহাসে আমরা দেখব প্রান্তিক অঞ্চলের মানুষ কে লোকমানুষ বলা হয়, এবং সে কারণে বাংলার সঙ্গীতের প্রধান ধারাটি হচ্ছে লোকসঙ্গীত। ডক্টর মাজহারুল ইসলামের মতে সুদীর্ঘকাল যাবৎ লোকের মুখে প্রচলিত এবং সমাজের নিজস্ব বলে স্বীকৃত গানগুলোকেই লোকসঙ্গীত বলে। বাংলার প্রাচীন যুগের প্রথম বা একটি উল্লেখযোগ্য সঙ্গীত ধারা হলো চর্চা গীতিকা। তারপরে প্রাচীন যুগের আরো সঙ্গীত ধারা বাংলার মধ্যযুগ পর্যন্ত ব্যক্তি লাভ করে। সেগুলো ধারাবাহিকভাবে যদি বলি, শ্রীকৃষ্ণ কীর্তন, কীর্তন গান, পাঁচালী, শাক্ত পদাবলী, বাউল গান, এগুলো মধ্যযুগের সঙ্গীত ধারা বলে বিবেচিত হয়, যদিও তার কোনটির উদ্ভব প্রাচীন কাল থেকেই ছিল এবং শেষ পর্যন্ত এইসব লোকধারার শেষ প্রান্তে এসে আমরা পাবো নিধুবাবুর টপ্পা। নিধুবাবুর টপ্পার মধ্য দিয়ে বাংলায় যে সঙ্গীত চর্চা শুরু হয় তাকে আধুনিক যুগের সঙ্গীত বলা হয়। আর সেকালে আধুনিকতার যে চূড়ান্ত প্রকাশ বা আধুনিকতার যে বিকাশ, তার প্রধান কেন্দ্র ছিল কলকাতা। তাই এখানে কলকাতার সঙ্গীত চর্চা বিষয়ে আমরা জানবো। এছাড়াও নগর সভ্যতায় যে পূর্ববঙ্গেও যে সঙ্গীত ধারার বিকাশ ঘটেছিল, সেই সঙ্গীত ধারারও বিস্তারিত বিবরণ রয়েছে সঙ্গীত বিষয়ক নানা গবেষণায়। তবুও আমরা সে সময়ের যদি উল্লেখযোগ্য কিছু ঘটনার কথা বলি, তাহলে রামমোহন রায় দ্বারকানাথের সঙ্গীত চর্চা প্রসঙ্গ, এরপরে রামমোহন রায়ের কথাই শুধু নয়, এখানে বিভিন্ন ধারার সঙ্গীতের ইতিহাস রয়েছে। তার মধ্যে যদি মোটা দাগে বলা হয় তাহলে ক্লাসিক্যাল সঙ্গীত অর্থাৎ ধ্রুপদ সঙ্গীতের ধারা, এবং তারপরে হচ্ছে লোকসঙ্গীতের ধারা। বাংলার আধুনিক যুগে যেমন ঘটেছে বাংলা সঙ্গীতের বিচিত্র ধারা, এই বিচিত্র ধারার সাথে অন্যতম একটি ধারা হলো পাশ্চাত্যের সঙ্গীতের প্রভাব, যেটি জনজীবনের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয়ের সাথে সঙ্গীত সেভাবে প্রসার লাভ করেছে। তো বাংলা সঙ্গীত সংক্রান্ত যে গবেষণা বা তথ্যপাত্র তোমাদের বিস্তারিতভাবে পড়তে গেলে সঙ্গীত বিষয়ক নানা গ্রন্থের শরণাপন্ন হতেই হবে। এই সংক্ষিপ্ত আলোচনায় হয়তো সেগুলোর আলোচনা আনা কিছুটা অসম্ভব, তবুও নানা কারণে সেখানে যে কলকাতায় যে সঙ্গীতের প্রসার ঘটেছে তার মধ্যে গবেষকগণ মনে করেন ইউরোপীয় চেতনার প্রসার তার অন্যতম প্রধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলা সাহিত্য সংস্কৃতির যে বিকাশ, সেখানে ধর্মীয় চেতনাই প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যে বা যে কোনো শিল্পেই প্রধান ছিল, সঙ্গীত তার ব্যতিক্রম নয়। এরপরে আমরা আমাদের বাংলা সঙ্গীতের যে আধুনিক ধারা, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত এবং কাজী নজরুল ইসলামের নাম তো স্মরণ করবই। এছাড়াও 40-এর দশকে এখন এপার বাংলা ওপার বাংলা বলে আমরা যে ধারণা পোষণ করি,
দুই দুই বাংলায় দুই ভাবে বা কখনো সমভাবে সঙ্গীত চর্চা হয়েছে। এরপরে আমরা বিভাগোত্তর কালে সঙ্গীত চর্চা বিষয়ে যখন জানবো তখন সঙ্গীতের নানা বিষয়ে জানবো। এই ছিল আমাদের মোটামুটি ভাবে বাংলার ধর্ম দর্শন এবং শিল্প চিন্তা। বরাবরের মতো আমরা জানি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এটি যেহেতু বিস্তারিত বিষয়, প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু প্রশ্নের নমুনা এখানে দিয়েছি। এই প্রশ্নের নমুনাগুলো থেকে আলোচনায় সবগুলিরই হয়তো প্রসঙ্গ নেই, প্রশ্নের ধরন থেকেও তোমার বিস্তারিত আলোচনার সুযোগে সেই তথ্যগুলো পাবে। তারপরেও আমরা ছোট যে প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলো এখানে বর্ণিত সব বিষয় থেকেই হতে পারে। এবং যেহেতু ধর্ম দর্শন এবং শিল্প চিন্তা, সেক্ষেত্রে প্রত্যেকটি অংশেরই আলাদা করে উদ্ভব বিকাশ এবং বিভিন্ন বিষয়ে রয়েছে, সেই বিষয়গুলো থেকেই প্রশ্ন হবে। যেমন আমি ধর্ম দিক থেকে যদি বলি, তাহলে বৈষ্ণব ধর্ম কি, জৈন ধর্মের প্রবর্তক কে, তারপরে আমরা বলবো রামায়ণের রচয়িতা কে, আবার ধর্মকেন্দ্রিক চিন্তায় সুফিবাদ কি, হ্যাঁ, বা বাউল ধর্ম কি, এগুলোর কোনোটাই এখানে হয়তো বিস্তারিত আলোচনা নেই, কিন্তু তোমাকে করে নিতে হবে। এরপরে সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে, লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত, শিল্পাচার্য জয়নুল আবেদিন কে ছিলেন, ঢাকা জাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়। দেখো, প্রশ্নগুলোর ধরন থেকেই বোঝা যাচ্ছে যে কত বিচিত্র ধরনের প্রশ্ন এখানে হতে পারে। এমনি ভাবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন তোমরা করবে, এবং আমাদের প্রশ্নগুলো থেকেও নানা আলোচনার সূত্রপাত হতে পারে, কিন্তু সময় এর সংক্ষিপ্ততায় সেই আলোচনায় আমি যেতে পারবো না। তোমরা এই প্রশ্নগুলো থেকেই আশা করছি পাঠ্য বইয়ের ভেতরে তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, এটি একটি দীর্ঘ অধ্যায়, এবং আমরা আজকের যে বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতির ইতিহাস বিষয়ক যে কোর্সটি পড়লাম, 9টি ক্লাসের আলোচনার ধারাবাহিকতাই রক্ষা করে আজকের অধ্যায়টি আমরা একটু খেয়াল করবার চেষ্টা করব। এখানে বড় প্রশ্ন কিছু দেওয়া আছে, যেমন বাঙালি সমাজে ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উদ্ভব ও বিকাশ, বাংলার চিত্রশিল্প সম্পর্কে আলোচনা, সঙ্গীত বিষয় নিবন্ধ। এরপরে স্থাপত্য শিল্পের আরো বিস্তারিত প্রশ্ন হতে পারে, এবং নৃত্য ধারার প্রশ্ন হতে পারে। অর্থাৎ যা আলোচনার বিষয় ছিল তার ভিতর থেকে অনেক প্রসঙ্গিক প্রশ্ন হতে পারে। আর যথারীতি আমরা যে গ্রন্থগুলো এখানে ব্যবহার করতে পারি তার নাম ইতিপূর্বেও আমরা বিভিন্ন অধ্যায়ে বলেছি, তোমরা দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পাঠের আমাদের শেষ ক্লাস। এই শেষ ক্লাসে আমি প্রত্যাশা রাখবো তোমার শিক্ষা জীবনকে আলোকিত করবার জন্য, তোমার নিজের অস্তিত্ব সম্পর্কে জানবার জন্য, এই দেশের ইতিহাসকে জানবার জন্য, একজন পূর্ণ মানুষ হিসেবে জানবার জন্য এই পাঠটি অত্যন্ত জরুরি। এর প্রতিটি অধ্যায়ে নানাভাবে বাংলার ইতিহাসকে আমরা উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি সেই ইতিহাস তোমাকে সমৃদ্ধ করবে আগামী দিনের আধুনিক সফল মানুষ হিসেবে, এমন প্রত্যাশায় শেষ করছি। পরিশেষে করোনাকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রয়াস তোমাদেরকে আলোকিত করবে, তোমার শিক্ষা জীবনের সাময়িক যে বিরতি বা সাময়িক যতখানি অসুবিধার সৃষ্টি করেছে সেটি দূর করবে, সচল করবে শিক্ষা জীবন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো, এবং করোনা মুক্ত পৃথিবীতে সচল হোক তোমার আগামী দিন, এমন প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সকলকে।